আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। নিষ্ঠুরের পৃথিবীতে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে কত লড়াই না করতে হয়। পেটের ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে মানুষ ছুটে চলে জীবিকার সন্ধানে। কেউ সৎ পথে উপার্জন করে, জীবিকা নির্বাহ করে, তো আবার কেউ অসৎ পথ বেছে নেয়। অসৎ আর সৎ কর্মের একটা উদ্দেশ্য, আর তা হলো পেটের ক্ষুধা নিবারণ করা। এই নিষ্ঠুর পৃথিবীতে সবচেয়ে বেশি মূল্যবান সম্পদ টাকাকে ধরা হয়। সামান্য এই টাকা অসামান্য ক্ষমতার অধিকারী। টাকা আছেই তো পৃথিবীতে তোমার সম্মান আছে, সম্পদ আছে, সচ্ছলতা আছে, ক্ষমতা আছে। যদি বলতেই হয় তাহলে টাকা আছে তো সব আছে। সত্যি কি সব আছে? টাকা থাকলে কি মনুষ্যত্ব আছে প্রত্যেকের মাঝে? সুশিক্ষিত হলেই কি মানুষ স্বশিক্ষিত হতে পেরেছে? যার যত আছে তার আরো বেশি চাই। এই চাহিদা পূরণের তাগিদে মানুষ নিজের শিক্ষা, মনুষ্যত্ব, আত্মসম্মানবোধ, মায়া মমতা বিসর্জন দিতেও দ্বিতীয়বার ভেবে দেখছে না। আজ মানুষ নিজে স্বার্থ রক্ষায় এই সুন্দর পৃথিবীকে নিষ্ঠুরতার তকমা লাগিয়ে দিয়েছে। হায় রে মানুষ! গ্রীষ্মে খরতাপে অতিষ্ঠ হয়ে রাস্তার পাশে এক কুকুর তৃষ্ণার্ত হয়ে শুয়ে আছে। প্রথমে একটু ছায়া পাবার আশায় এক দোকানের সামনে শুয়েছিল কুকুরটি, কিন্তু হায়, এই নিষ্ঠুর মানুষগুলো তাকে ঠাঁই দিল না। তৃষ্ণার্ত কুকুরটি রাস্তার এক পাশে শুয়ে পড়ল। এতক্ষণ হিমশীত রেস্টুরেন্টের কাছের দরজা ভেতর থেকে সব দেখছিল সুরা। মানুষের মনুষ্যত্ব আছে কি তাহলে? ভেতর থেকে কেউ বলে উঠল, নেই, মনুষ্যত্ব নেই। চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো সুরা। দরজা ঠেলে বাইরে বেরিয়ে গেল সে। 5 জোড়া চোখ তাকে দেখছে। তারা বুঝতে পারছে না সুরা হঠাৎ রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল কেন। শুধু একজন মুচকি হাসলো তার যাওয়ার দিকে তাকিয়ে। সুরা রেস্টুরেন্টের বাইরে রাস্তার পাশে এক দোকানের থেকে 1 বোতল পানি আর 1 প্লেট ভাত কিনলো। কুকুরটির সামনে দিয়ে ভাত আর বাটিতে পানি ঢেলে দিল। কুকুরটা দাঁড়িয়ে পড়ে, মাটি থেকে পানি আগে খায়। সুরা মুচকি আসলো কুকুরটার কাণ্ড দেখে। এর জন্য হয়তো বলা হয়েছে পানির অপর নাম জীবন। পানি খেয়ে কুকুরটি সুরার দিকে তাকালো কিছুক্ষণ। 2-3 বার ঘেউ ঘেউ করে ভাত খাওয়ায় মন দিল। হয়তো সে সুরাকে ধন্যবাদ দিল। বোধগম্য হলো না সুরার। সে কুকুরটির গায়ে হাত বুলিয়ে আবার রেস্টুরেন্টের ভেতরে চলে গেল। নির্ধারিত টেবিলের সামনে গিয়ে চেয়ার টেনে বসে পড়ল সুরা। সবার দিকে পূর্ণ দৃষ্টি দিয়ে শান্ত স্বরে বলল, ওদের মারলেন কেন আপনারা? মিথ্যে শুনতে আসিনি আমি এখানে, সত্যি বলবেন। সবাই সুরার দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে। তখন রাস্তায় রাহানের সাথে সুরার দেখা হয়। রাস্তায় দাঁড়িয়ে কিছুক্ষণ গল্প করে তারা। রাহান জানায় সে কোনো এক কাজে মেসবার কাছে এসেছিল। সুরা যখন বলে বাসায় যেতে হবে, পরে কথা হবে, তখনই কোথা থেকে টিনা ও 2 জন ছেলে এসে দাঁড়ায় সুরার সামনে। সুরা অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ টিনার মাথায় ব্যান্ডেজ আর ছেলে 2টার হাত ভাঙা। কেউ যে ইচ্ছে করে হাত ভেঙে দিয়েছে বুঝতে বাকি নেই সুরার। সেদিন সুরাকে প্রস্টিটিউট বলা ছেলেটা বলে ওঠে, সুরা, আমাদের মাফ করে দিও। সেদিন যা বলেছি বা যা হয়েছে তার জন্য আমরা দুঃখিত। তোমার কাছে আগেই ক্ষমা চাইতাম, কিন্তু খোঁজ নিয়ে জানতে পারি তোমার পা ফ্র্যাকচার হয়েছে। তার জন্য তুমি রেস্টে আছো। ইউ আর রিয়েলি ভেরি সরি ফর দ্যাট। প্লিজ ফরগিভ আস। সুরা কি বলবে বুঝতে পারছে না। কেউ যে এদের মেরেছে বাজেভাবে সে বুঝতে পারছে, আর এটা কাদের কাজ হতে পারে সেটাও জানা তার। সুরা বলল, আমি ওই সবকিছু ভুলে গেছি ভাইয়া। আপনাদের এই অবস্থা কি করে হলো? ছেলেটা কিছু বলার আগেই টিনা বলল, সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলাম। সবাই? সুরা প্রশ্নাত্মক চাহনিতে বলে। টিনা আর কিছু না বলেই সুরাকে পাশ কাটিয়ে গাড়িতে উঠে বসে। মুহূর্তেই ধুলে উড়িয়ে গাড়িটি চোখের আড়াল হয়ে যায়। এতক্ষণ রায়হান আয়েসি ভঙ্গিতে দাঁড়িয়ে সবটা দেখে। সুরা এবার রায়হানকে বলল মিসবাকে ডাকতে। রায়হান যা বোঝায় বুঝলো, আজ আর রক্ষে নেই। সুরাই সবাইকে রেস্টুরেন্টে ডেকেছে। জিহাদ, রাফি, শিহাব এক পাশে বসে আছে, রায়হান, মিসবা এক পাশে, আর এক পাশে সুরা সবার মুখোমুখি বসে। সুরা শক্ত কণ্ঠে আবারও বলল, আমি কিছু জিজ্ঞাসা করেছি, কেন মারলেন তাদের? মিসবা চেয়ারে গা এলিয়ে আয়েসি ভঙ্গিতে ফোন কল করছে। দেখে মনে হচ্ছে এই পৃথিবীতে সে আর তার ফোন ছাড়া অন্য সবকিছু এই মুহূর্তে তার কাছে তুচ্ছ। এখন ফোন কল না করলে জীবন যৌবন সব বৃথা যাবে তার। সুরা কটমট করে মিসবার দিকে তাকায়, কিন্তু দেখেও
মহামান্য মহাশয়ের আশেপাশে জাগতিক কোনো ভাবাবেগ থাকলে তো সুরার গা রাগে ক্ষোভে রিরি করে ওঠে। সে এবার বন্ধুদের দিকে হিংস্র চাহনি নিক্ষেপ করে। জিহাদ রাফি শিহাব একটু ঘাবড়ে গেলেও জিহাদ মেঘে হেসে বলে, ওই এমন করে চেয়ে আছোস কেন? বাচ্চার প্রাণ নিবি নাকি? আর বিদ্যার রানী কে কাকে মেরেছে? তখন থেকে কি এক প্যাচাল নিয়ে পড়ে আছিস বলতো? আমি তো ভাবলাম তুই খাওয়াবি তাই রেস্টুরেন্টে ডেকেছিস। দেখ, আমি কিন্তু খেয়েও আসিনি। হ্যাঁ, আমিও তো না খেয়ে আসলাম। ভাবলাম তুই আমাদেরকে রেস্টুরেন্টে ভালো ভালো খাবার খাওয়াবি। তাই তো, আমরা টিনার ওর ফ্রেন্ডসকে মারিনি, বিশ্বাস করো। হ্যাঁ হ্যাঁ, সত্যি আমরা মারিনি ওদের। তাচ্ছিল্যে হাসল মিসবাহ। ফোন থেকে চোখ সরিয়ে রাতের দাঁত চেপে তিনজনকে উদ্দেশ্য করে বলল, বলদ কোথাকার। থতমত খেয়ে গেল ওরা। সুরা বাঁকা হেসে বলল, আমি তো একবারও টিনা বা তার ফ্রেন্ডসদের মারার কথা বলিনি। তাহলে তোরা জানলি কিভাবে? আমি ওদের কথায় জানতে চাইছি, তোরাই মেরেছিস তাই না? ওদের তিনজনের মুখ ফাটা বেলুনের মতো চুপসে গেল। রায়হান এবার একটু নড়েচড়ে বসে হাসি মুখে বলল, সুরা, ওরা তোমার সাথে যা করেছে তার জন্য ওদের আরও কঠিন শাস্তি প্রাপ্য। আর তাছাড়া আমরা যে মেরেছি এ তো নিশ্চিত হয়ে কিভাবে বলছো তুমি? মিসবাহ চোখ মুখ কুচকে তাকালো রায়হানের দিকে। তো কোনো প্রশ্ন হলো? সবগুলি কথা। রায়হান ঠোঁট উল্টে ইশারায় বোঝালো ওর মাথা আপাতত ফাঁকা মাঠের মতো। সুরা প্রশ্ন শুনে হাসলেও শান্ত স্বরে বলল, আমার সাথে ঘটে যাওয়া ঘটনার আজ প্রায় মাস পেরিয়েছে, কিন্তু ওরা আজ এসে মাফ চাইছে। ওদের হাত মাথার ব্যান্ডেজ দেখে বোঝা যায় ক্ষতটা এখনো তাজা। আর আমার জানা মতে ওরা সেই ঘটনার পরে কেউই এখানে ছিল না। ডিপার্টমেন্ট থেকে স্টাডি ট্যুরে গিয়েছিল কিছু দিনের জন্য। কাল সন্ধ্যায় এসছে। আপনারা সুযোগ পেয়ে কাল ওদের মেরেছেন, তাই তো? চারজনের মুখ ছোট হয়ে গেল। তারা ভাবতেও পারেনি সুরা বুঝে যাবে সব। জিহাদ বিড়বিড় করে বলল, বিদ্যার রানীর জয় হোক। মেজবা বাঁকা হেসে তাকিয়ে আছে সুরার দিকে। ফোনটা টেবিলের উপর রেখে আয়েশ করে বসলো সে। হাত দিয়ে সামনের চুলগুলো যত্ন সহকারে পেছনে ঠেলে দিল। হালকা কেশে সবার মনোযোগ আকর্ষণ করলো। আসামির কাঠ করায় দাঁড়ানো চারজন এবার মিসবার দিকে তাকিয়ে আছে, একটু বাঁচার আশায়। এখন শেষ ভরসা মিসবাহ। সুরা তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে মিসবার দিকে। মিসবার সহজ স্বীকারোক্তি, তুমি একদম ঠিক ধরেছ, আমরা 5 জন মেরেছি তাদের। চারজনের চোয়াল ছুলে পড়ার দশা। কি হলো ভরসা করে? সেই তো সুরা একটু পরে তাদের ফাঁসির রায় ঘোষণা দিল বলে। যা দীর্ঘশ্বাস ফেল। আজ আর রক্ষিণী। সুরা শক্ত কণ্ঠে বলল, কেন মেরেছেন? মিসবাহ নড়ে চড়ে বসে। জিয়াল চোয়াল শক্ত করে বলে, আমি রাফি আর শিহাব মেরেছি আমাদের প্রাণপ্রিয় বান্ধবীকে অসম্মান করার জন্য, কলেজের সবার সামনে তাকে অপমান করার জন্য। তোকে ওরা অসম্মান করবে আর আমরা এমনি এমনি ছেড়ে দিব ওদের? আর আমি মেরেছি আমার মিষ্টি পরি নামক বোনটিকে থাপ্পড় মারার জন্য, তাকে আঘাত করে ক্ষত বিক্ষত করার জন্য। বুঝলে মিষ্টি পরি? সুরা ছলছল চোখে হাসে। এই মানুষগুলোর এত ভালোবাসা পাবার যোগ্যতা কি আছে তার? জানা নেই সুরার। সুরা এবার মিসবার দিকে তাকায়, শান্ত স্বরে বলে, আপনি কেন মেরেছেন স্যার? মিসবাহ ক্ষীণ হাসল। সুরার মুখোমুখি হয়ে শান্ত স্বরে নিজের মনে সরল স্বীকারোক্তি দিল, তুমি কি জানো, এই নিষ্ঠুর পৃথিবীতে তোমাকে কলঙ্কিত করার অধিকার একমাত্র আমার। তোমার কলঙ্কে কলঙ্কিত হওয়ার অধিকারও একমাত্র আমার। তোমার কলঙ্কে কলঙ্ক গায়ে লেপটে নিব একমাত্র এই আমি। তোমাকে কলঙ্ক দেওয়ার অধিকার আমি কাউকে দেইনি সুরচান। সুরার কপল ছুঁয়ে এক ফোঁটা অবাধ্য অশ্রু গড়িয়ে পড়ে। সিক্ত করে কপল, চিবুক, হৃদয়। সুরা ভেজা কণ্ঠে বলল, কলঙ্কিনীকে কলঙ্ক দিয়ে কলঙ্কিত করা যায় না ডাক্তার। মেজবা পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে তার সুরজানের দিকে। সুরার অশ্রু মুছে দিতে নিজের হাতটা বাড়িয়েও আবারও গুটিয়ে নেয়। তার প্রেয়সী অশ্রু পরম যত্নে মুছে দেওয়ার অধিকার যে তার নেই। সুরা মেজবার গুটিয়ে নেওয়া হাতের দিকে তাকিয়ে ফুপিয়ে ওঠে। ভেতরের যন্ত্রণা কাকে বোঝাবে সে? চিৎকার করে বলতে ইচ্ছে করলো, কেন হাত সরিয়ে নিলেন ডাক্তার? কেন আপনার ওই হাতের উষ্ণ ছোঁয়া আমার কপলে অনুভব করতে দিলেন না? এই সমাজ নিষ্ঠুর কেন ডাক্তার? কিন্তু হায়, বলতে পারলো কই। ভেতরে হাহাকার চাপা পড়ে গেল। সুরা নিজেকে সামলে ক্ষীণ কণ্ঠে বলল, এই নিষ্ঠুর পৃথিবী আমার জন্য না ডাক্তার। পরকালে আমার রব জান্নাতে আমায় পুরস্কার হিসেবে কিছু দিতে চাইলে আমি আমার ডাক্তারকে চাইব।
তখন আমার হবেন তো? নীরব আকাশে কালো মেঘের ছড়াছড়ি। মেদিনীর বুকে বৃষ্টি নেমেছে কিছুক্ষণ আগে। মেঘের গর্জন বিকট শব্দে টিকে থাকা দায়। দরজা জানালার কপাট একটা আরেকটার সাথে বাড়ি খেয়ে বিকট আওয়াজ হচ্ছে, কিন্তু সেই আওয়াজ বারান্দায় দাঁড়িয়ে থাকা রমণীর কর্ণপাত হচ্ছে কিনা বোঝা মুশকিল। বৃষ্টির ছিটেফোঁটা এসে ছুঁয়ে দিচ্ছে সুরার মুখশ্রী। ঠান্ডা অনিলে শিরশির করে উঠছে সারা অঙ্গ। তবুও সে ঠায় দাঁড়িয়ে আছে বারান্দায়। ভিজে যাচ্ছে দেখেও তার কোনো ভাবাবেগ নেই। আজ 5 দিন হলো মেজবার সাথে দেখা হয়নি তার, আর না কথা হয়েছে। সেদিনের পর আর বাসা থেকে বের হয়নি সুরা। দিয়া সাহেবের সাথে ফোন আলাপ করতে ব্যস্ত ছিল। দরজা জানালা বিকট শব্দে বিরক্ত হলো বটে। অপর পাশে মানবটিকে অপেক্ষা রেখে বিছানা ছেড়ে উঠে দরজা বন্ধ করে দিল সে। জানালা বন্ধ করতে গিয়ে দেখলেও বারান্দায় সুরা দাঁড়িয়ে আছে। হঠাৎ মেঘের বিকট গর্জনে লহমায় কেঁপে উঠল দিয়া, কিন্তু সুরা দিব্যি এখনো দাঁড়িয়ে আছে। দিয়া বারান্দার দিকে গেল। সুরার পেছনে দাঁড়িয়ে কাঁধে হাত রাখলো সে। সুরা কোনো পরিবর্তন হলো কিনা বোধগম্য হলো না দিয়ার। কিয়ৎক্ষণ বাদে সুরা আকাশের দিকে তাকিয়ে বলে উঠল, বৃষ্টি বিলাস করবি দিউ? চল না আজ একটু বৃষ্টি বিলাসী হই দুজনে। নিঃসংকোচ আবদার তার। দিয়া আর না করতে পারল না। সুরা হাত ধরে বাসার বাইরে গেল। সিঁড়ি বেয়ে উপরে ছাদে গেল তারা। লহমার সারা শরীর সিক্ত হলো বৃষ্টিতে। সুরার কোমর পর্যন্ত চুল, পরনে কালো জামাটি শরীরের সাথে বৃষ্টির পানিতে ভিজে লিপটে গেল। সুরা আকাশের দিকে তাকালো। কালো মেঘের আড়াল থেকে মাঝে মাঝে আলোর দেখা মিলছে। গর্জে উঠছে আকাশ, জানান দিচ্ছে তার অস্তিত্ব। এত অস্তিত্বের ভিড়ে সুরার অস্তিত্ব কোথায় জানা নেই সুরার। অস্তিত্বহীন প্রতীকের মতো সে খুঁজে ফিরে নিজের একটুখানি সত্তা। আকাশ থেকে মুখ ফিরিয়ে দিয়ার দিকে তাকালো সুরা। মেয়েটা তার দিকে এতক্ষণ তাকিয়েছিল সে জানে। পূর্ণ দৃষ্টি দিল সে। দিয়া ফর্সা, দুধে আলতা গায়ের রং বললেও ভুল হবে না। কোমর পর্যন্ত লম্বা চুল, এক কথায় অতি সুন্দরী রমণী সে। সুরা মুচকি হাসল। দিয়ার হাত ধরে ছাদের মেঝেতে বসে পড়ল দুজনেই। দিয়া ক্ষীণস্বরে বলল, কি হয়েছে সুরা, মন খারাপ? কাল তো একটা মাত্র পরীক্ষা আছে, তারপরেই আমরা সবাই গ্রামে যাব। দেখবি অনেক মজা হবে। 5 দিন ধরে দেখছি ঠিক মতো খাচ্ছিস না, ঘুমোস না। কি এত ভাবিস জান? সুরা মুচকি হাসল, বলল, আচ্ছা দিউ, তুই খুশি তো শিহাবের সাথে বিয়ে ঠিক হওয়ায়? দেখ, যদি তোর ইচ্ছে না থাকে আমি এই সম্পর্ক হতে দিব না। তুই জানিস তো আমি সবসময় আছি তোর সাথে। আমি শিহাবকে ভালোবাসি সুরা, সেও আমাকে ভালোবাসে। ওই বাড়ির প্রত্যেকটা মানুষ আমাকে কখনো এটা মনে করতে দেয়নি যে আমি এতিম। আমি জানি তুই সবসময় আমার পাশে আছিস। এখন এসব কেন বলছিস জানি না, কিন্তু আমি খুব হ্যাপি সুরা। আমিও একটা পরিবার পাবো। সুরা দিয়াকে জড়িয়ে ধরে বলে, আমি জানি তুই খুশি, কিন্তু তোর অভিভাবক হয়ে একটু খোঁজ নিলাম আর কি। খিলখিলে হেসে উঠল দুই বান্ধবী। হাসতে হাসতে হঠাৎ ডুকরি কেঁদে উঠে সুরা। হক চুকে গেল দিয়া। 2 হাত দিয়ে সুরার মুখ আঁচলায় পুড়ে ব্যস্ত কণ্ঠে বলে, কি হয়েছে জান? কাঁদছিস কেন? কোথায় কষ্ট হচ্ছে আমাকে বল। চল নিচে যাই, অনেকক্ষণ ধরে বৃষ্টিতে ভিজে যাচ্ছিস। চল জান। সুরা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। বৃষ্টির পানিতে অশ্রু নোনাচল মিলেমিশে একাকার। ভেজা কণ্ঠে আওড়ালো কিছু হৃদয়ে নিংড়ানো হাহাকার। আমার কষ্ট হচ্ছে দিউ, আমাকে মুক্তি দে এই কষ্ট থেকে। দিতে পারবি বল, দিতে পারবি একটু মুক্তি? বুকে অসহনীয় ব্যথা আমার সহ্য হয় না। আল্লাহ, এই কোন অসহনীয় যন্ত্রণা! নিষ্ঠুর পৃথিবীতে আমায় এই কোন পরীক্ষায় ফেলেছেন আপনি? ওরা সবাই আমায় কলঙ্কিত করেছে। আমি সহ্য করতে পারি না সেই অনাকাঙ্ক্ষিত দৃশ্য। আমার চোখ জ্বালা করে, বুকের চিনচিনে ব্যথায় আমি কুকিয়ে উঠি। আপনি কি দেখেন না ওরা এই সুন্দর পৃথিবীকে আমার কাছে কাঁটাযুক্ত বাগিচা বানিয়ে দিয়েছে? আমি সে কাঁটার বিষে মরে যাচ্ছি। দিয়া হাত দিয়ে মুখটিকে টুকরে ওঠে। এই মেয়ের কষ্ট যে তারা সহ্য হয় না। জড়িয়ে ধরে আগলে নেয় বোন সমতুল্য বান্ধবীকে। কষ্ট যদি একটু কম হয় সেই প্রয়াসে মাথায় হাত বুলিয়ে দেয়। কিন্তু হায়, হে কষ্ট, হাহাকার, বিষাদ, নিদারুণ যন্ত্রণা কি কম হবার? ধরণী যখন নিকষ কৃষ্ণ আধারে তলিয়ে যায়, তখনই উদয় হয় দিবাকরের। আলোকিত করে ধরণী। অংশই বুঝে এতে অহংকার শেষ নেই, কিন্তু সে কি জানে ধরণী তিমিরে তলিয়ে যায় বলেই তার উদয় হয়? অন্ধকার আছে বলে আলোর অস্তিত্ব আছে। মানব জীবনে দুঃখ কখনো স্থায়ী না।
দুঃখ আছে বলেই আমরা সুখ অনুভব করতে পারি। আজ শেষ পরীক্ষা সুরার। কাল বৃষ্টিতে ভেজে জ্বর উঠেছিল দিয়া আর সুরার। ওষুধ খেয়ে ঘুমিয়েছিল দুজনে। ওষুধের প্রভাবে সকালে দেরি করে ঘুম ভেঙেছে দুজনে। দেরি হয় না খেয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিয়েছে দুজন। দিয়ার এখনও জ্বর কমেনি। সুরা একটু সুস্থ বোধ করছে, কিন্তু মনটা ভীষণ দুর্বল। পাতা দিল না সুরা। দুজনে প্রায় এক প্রকার দৌড়ে ক্লাসরুমের সামনে থামলো। হাঁপিয়ে উঠেছে এই দুজন। অলরেডি খাতা দিয়ে দিয়েছে, প্রশ্ন দেওয়া বাকি। শিহাব, রাফি, জিহাদ এতক্ষণ ওদের জন্য অপেক্ষা করছিল। ওদের রোল প্রায় পাশাপাশি হওয়ায় এক ক্লাসরুমে সিট পড়েছে পঞ্চপাণ্ডবের। তিনজনের মুখে যে একটু হাসি ফুটেছিল মিসবার বলা কথায় সেটুকু মিলিয়ে গেল। মিসবা গম্ভীর গলায় বলে উঠল, এক্সাম হলের একটা নিয়ম আছে, মিনিমাম 30 মিনিট আগে এখানে প্রেজেন্ট থাকতে হবে। নতুন করে কি নিয়ম শেখানো প্রয়োজন আপনাদের? এখন আমরা চাইলেই আপনাদেরকে এক্সাম অ্যাটেন্ড করতে নাও দিতে পারি। সুরা আর দিয়া মাথা নিচু করে নেয়। তারা জানে অন্যায় করেছে, আর এখন মিসবা চাইলে পরীক্ষা না বসতে দিতেও পারে। এক্সাম হলে আরেকজন প্রফেসর বলে উঠল, ডক্টর মিসবা, আমার মনে হয় তাদের দুজনকে ভেতরে আসতে দেওয়া উচিত। তারা হয়তো ইচ্ছা করে দেরি করেনি। এক্সকিউজ অসংখ্য থাকতে পারে, কিন্তু রুলস ইজ রুলস। দিয়া কম্পমান স্বরে বলে ওঠে, সরি স্যার, আর কখনো এমন হবে না। কাল রাতে দুজনে জ্বর আসে ওষুধ খেয়ে ঘুমিয়েছিলাম, তাই সকালে উঠতে দে। শাট আপ মিস দিয়া, আমি কোনো এক্সকিউজ চাইনি আপনার থেকে। মিসবার গুরু গম্ভীর কণ্ঠে দিয়া আবারও মাথা নিচু করে নেয়। সুরা ভ্রু কুচকে যায়। আজ এই লোক এমন করছে কেন? গাঁজা টাজা খেয়ে এসেছে নাকি? সুরা এবার মুখ তুলে পূর্ণ দৃষ্টি দিলেও মিসবার থেকে আপনি আপনি চোখ ছোট ছোট হয়ে যায় সুরার। সবসময় পরিপাটি থাকা পুরুষ আজ কেমন যেন এলোমেলো। চুলগুলো আজ আর গোছালো নেই, পরনের শার্টটাও কোচকানো। এমন এলোমেলো হয়ে কলেজে কে আসে? আছো, আর সে যদি হয় কলেজের প্রফেসর, তাহলে তো কথাই নেই। মিসবার সাথে চোখাচোখি হাওয়ায় চোখ সরিয়ে নিল সুরা। মিসবা চোয়াল শক্ত করে তাকিয়ে আছে সুরা থেকে। মেয়েটাকে আজ প্রায় এক সপ্তাহ পর দেখছে সে। সেদিনের পর আর দেখা মেলেনি তার শশীকান্তার। আজ সুরার সাথে দেখা হবে ভেবে তাড়াহুড়া করে আসা। কাল শিয়াবের থেকে শুনেছিল জ্বর উঠেছে মহারানীর, তাও আবার বৃষ্টিতে ভিজে। পরীক্ষার সময় এত অবহেলা সহ্য হয়নি মিসবার। কাল রাতে ফোন দিয়েছিল সে সুরাকে, কিন্তু এই নিষ্ঠুর পাষাণ রমণী রাস্তার ছ্যাঁচড়া প্রেমিক ভেবে জানা তাই শুনিয়ে দিয়েছে। শক্ত কণ্ঠে সুরা ফোনের অপর পাশ থেকে বলে, রাস্তার ছ্যাচরা পুরুষের মতো করছেন কেন স্যার? আপনি বুঝতে পারছেন না? পছন্দ করি না আমি আপনাকে। একদম আমাকে আর ফোন দেবেন না। মির্জা ভেবেই পায় না এখন কি বলা উচিত তার। কেমন আছো সুরজান? বলাই এত রাগ কেন রাগিনী? মিসবা দীর্ঘশ্বাস গোপনে ফেলে শান্ত স্বরে বলে, জ্বর বাঁধিয়ে বসে আছো কেন সুর? কাল এক্সাম, অথচ এত অবহেলা কেন? সুরা শক্ত কণ্ঠে বলে ওঠে, আমি মরি বাঁচি তাতে আপনার কি? আপনার কি লজ্জা নেই? কেন আমায় বিরক্ত করেন? ফোন কেটে দেয় সেই নিষ্ঠুর রমণী। মিসবা বরাবরই শান্ত গম্ভীর প্রকৃতির। একটুতেই বিচলিত হওয়া তার ব্যক্তিত্ব না, কিন্তু বুকে যে চিনচিনে ব্যথা, তার কি উপশম দিবে সে? নিজের মাঝের তাণ্ডব সামলাতে হিমশিম খাচ্ছে সে, যার ফলস্বরূপ এমন রূঢ় ব্যবহার তার। দীর্ঘশ্বাস ফেলে সুরা আর দিয়াকে নিজের সিটে গিয়ে বসতে বলল মিসবা। এক্সাম শুরু হলে সবাই গত বছরের কষ্ট খাতায় লিখতে ব্যস্ত হয়ে পড়ে। এই সামান্য খাতার লেখাগুলোই তাদের ভাগ্য নির্ধারণ করবে। এক্সাম আবার শেষ হলে সবাই একে একে বেরিয়ে যায় রুম থেকে। রুম থেকে বের হতে এই মুঠোফোনে বার্তা আসার শব্দে ব্যাগ থেকে যন্ত্রটি বের করে সুরা। মুঠোফোনের স্ক্রিনে গুটি গুটি অক্ষরে লেখা, ব্যক্তিগত চন্দ্রের জ্যোৎস্নায় তনু মন সিক্ত করতেও বুঝি এত অপেক্ষার প্রহর গুনতে হয়। কাতর তৃষ্ণার্ত চোখের তৃষ্ণা বুঝি এই জনমে মিটবে না। আমার ব্যক্তিগত চন্দ্রের প্রতি এত অবহেলা আমি মেনে নেব না সুরজান। চন্দ্রের জ্যোৎস্নায় আলোকিত মেদিনী চাঁদ আজ বুঝি খিলখিলে হাসছে। জ্যোৎস্নার রশ্মি যখন নিকুশ কৃষ্ণ দেখি জলে পড়ে, তখন চিকচিক করে ওঠে সেই জল। হয়তো সেও চন্দ্রের হাসির সাথে তাল মিলিয়ে খিলখিলে হেসে ওঠে। চন্দ্রের জ্যোৎস্নায় ঢাকা পড়ে যায় চন্দ্রের শত কলঙ্ক। ওই শশীর আজ এত খুশির কারণ জানা নেই সুরার। চলন্ত গাড়ির ভেতর থেকে সে এক দৃষ্টে তাকিয়ে আছে চন্দ্রের হাসির দিকে। ছোটবেলায় ভাবতো সে যেদিকে যায় চন্দ্র সূর্য বুঝিয়ে তার পিছু পিছু যায়। তখন কত বকে দিত চন্দ্র সূর্যকে তার পিছু পিছু যাওয়ার জন্য। একবার তো নুহাসকে নালিশ করে বলেছিল, ভাইজান তুমি এই বাজে সূর্যকে বকে দিও তো, সে কেন আমার পিছু পিছু যায়? তুমি
তুমি তো জানো আমার একদম গরম ভালো লাগে না। বকে দিবে তো। ছোট সুরার বোকা বোকা কথায় তখন নুহাস সাজা নিয়ে বলেছিল, বকে দিব সূর্যকে। তার সাহস কি করে হয় আমার পুতুলকে বিরক্ত করার? ছোট সুরা তখন খিলখিলিয়ে হেসেছিল। শৈশবের কথা ভেবে অজান্তেই হেসে উঠল সুরা। শৈশবের কত সুখময় স্মৃতি। তখন মনে হতো কবে বড় হবে, কিন্তু এখন মনে হয় তাকে যদি কেউ বলতো শৈশবে ফিরে যেতে চায় কি না, তাহলে সে 1 সেকেন্ডও অপেক্ষা না করে ফিরে যেত। ফিরে আর কখনো বড় হতে চাইতো না সে, কখনো না। কি রে বিদ্যারানী, আছিস নাকি মঙ্গল গ্রহে চাষাবাস করতে গেছিস? জিহাদ পেছনের সিট থেকে সুরার কাঁধে ঝাঁকিয়ে বলল। লহমায় হক চুকিয়ে গেল সুরা। কটমট করে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। তার তাকানো দেখে জিহাদ ক্যাবলা মার্কা হাসি দেয়। মনে হচ্ছে টুথপেস্টের অ্যাডের শুটিং চলছে জিহাদে। 32টা দাঁত দেখানো, চাই চাই। সুরা তাতে দাঁত চেপে বলল, একদম জ্বালাতন করবি না আমাকে, শয়তানের নানা সবগুলো। বেশি জ্বালাতন করবি তো 2 গালে 2 থাপ্পড় দিয়ে গাল লাল করে দিব। সুরার কথায় পঞ্চপাণ্ডবের 4 জন আর রায়হান ঠোঁট উল্টে একে অপরের দিকে তাকায়। এরপর সবার দৃষ্টি গেল ড্রাইভিং সিটে বসে অভিজ্ঞ হাতে ড্রাইভ করা মিসবার দিকে। মিসবাকে দেখে মনে হচ্ছে এখন এই মুহূর্তে গাড়ি ড্রাইভ না করতে পারলে তার আর কখনো গাড়ির চোখে দেখতেই পাবে কিনা সন্দেহ। এখন তার ধ্যান জ্ঞান ড্রাইভিং আর ড্রাইভিং। ফোঁস করে শ্বাস ফেল 5 জন। এই 2 কপতির মধ্যে বেচারা পঞ্চপাণ্ডব ফেসে গেছে। তাতে কি দোষ? আজ পরীক্ষা শেষ হওয়ায় আজকেই তারা ঠিক করে গ্রামে যাবে। ঢাকা থেকে পিরোজপুরের উদ্দেশ্যে তারা রওনা দেয় প্রায় 8 ঘন্টা হবে। মিসবা, রায়হান, শিহাব, রাফি আর জিহাদ শুকনির থেকে রওনা দেয় দিয়া আর সুরাকে নেওয়ার জন্য। ওদের নিয়ে তারা যাবে তাদের গন্তব্যে। কিন্তু রাস্তায় মিসবার মধুর কণ্ঠে বলা মধুপানি শুনে গলা শুকিয়ে যায় 4 জনে। মিসবা বলে, ফ্রন্ট সিটে আমি সুরাকে দেখতে চাই। ছাগলের 3 নম্বর বাচ্চাদের মধ্যে একজনও যদি ফ্রন্ট সিটে বসেছিস, তাহলে সবগুলোকে মাঝ রাস্তায় চলন্ত গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেব। পরে আবার বলতে পারবি না আমি সাবধান করিনি তোদের। কাঁদো কাঁদো মুখ করে বসেছিল 3 বন্ধু। রায়হান তো মিটিমিটি হাসছে বন্ধুর পাগলামি দেখে। জিহাদ ভাবলেও ওই রাক্ষসানি কটকটি আজ খেয়েই ফেলবে তাদের, যদি ওকে ফ্রন্ট সিটে বসতে বলে তারা। এ তো ডাঙ্গায় বাঘ, জলে কুমির। সুরাদের বাসার নিচে গাড়ি থামতেই রাফি আর রায়হান নেমে গিয়ে পেছনে বসে। মাঝে 3 সিটে জিহাদ শিহাব বসে পড়ে। মিসবা ঠোঁট চেপে হাসে এদের কাণ্ড দেখে। সুরা আর দিয়া নেমে আসতেই দিয়া গিয়ে হুড়মুড়িয়ে শিহাবের পাশে বসে পড়ে। সুরা জিহাদকে বলে ফ্রন্ট সিটে বসতে, কিন্তু জিহাদ জানায় তার বমি পায় নাকি। রাফি আর শিহাবকেও বসতে বলে তাদেরও কথা শেষ নেই। অগত্যা সুরা ফ্রন্ট সিটে বসে। এর আগেও অনেকবার বসেছে মিসবার পাশে, কিন্তু আজ রাগে অভিমানে সে বসতে যায়নি মিসবার পাশে। বজাত লোকটা সকলের সামনে অপমান করেছে তাদের। কি ভেবেছি সুরা ভুলে গেছে? কখনো না। বজাত লোক একটা, কিন্তু পরক্ষণেই এটা ভাবলো কাল রাতে কি ব্যবহার করেছিল সে। কি করে ওইসব তিক্ত কথা বলতে পারলো সে মিসবাকে? লজ্জা অস্বস্তি হচ্ছে তার, কিন্তু লোকটা বরাবরের মতোই শান্ত স্থির। কাল রাতে তুমুল জ্বর, মনের মধ্যে ওঠা তাণ্ডব, তিক্ততায় পরিপূর্ণ অতীত, সব মিলিয়ে সে খারাপ ব্যবহার করে ফেলেছে। সরি বলা প্রয়োজন, কিন্তু কেউ বুঝি গলা চেপে ধরেছে। কণ্ঠ রোধ হয়ে আসছে তার। এদিকে জিহাদ, শিহাব আর রাফি ঠোঁট উল্টে বসে আছে। সেই যে গাড়িতে উঠেছে সুরা আর কথা বলেনি তাদের সাথে। দিয়া তাকালো সুরার দিকে। মেয়েটার মুখটা শুকনো লাগছে। দিয়া শান্ত স্বরে বলে, সুর, তোর কি শরীর খারাপ লাগছে? কতবার বললাম কিছু খেয়ে নিতে, খেলি না কেন তুই? মিসবা ঘাড় ঘুরিয়ে পাশে বসে থাকা রমণীর দিকে তাকালো। সঙ্গে সঙ্গে ভ্রু কুচকে গেল তার। এই মেয়ে সবার আহ্লাদে একদম আহ্লাদি বিড়াল ছানার মতো। নিজের যত্ন নিতে এর বুঝি কষ্ট হয়। দীর্ঘশ্বাস গোপনে ফেলে ড্রাইভিংয়ে মন দিল মিসবা। রায়হান হয়তো বুঝতে পারল প্রেমিক পুরুষটার বিচলিত হৃদয়ের ছটফটানি। নরম স্বরে রায়হান বলল, মিষ্টি পরি খাওনি কেন? আমি ঠিক আছি ভাইয়া। খেয়ে গাড়িতে উঠলে আমার শরীর আরো খারাপ করত। আপনাদের এই বড়লোকি গাড়িতে আমার সমস্যা হয়। তাই বলে না খেয়ে থাকবে? বাবার বাড়ির আবদার পেয়েছো? এখন না খেয়ে অসুস্থ হলে সেই তো আমাকেই তোমার ট্রিটমেন্ট করতে হবে। মাঝরাতে তোমাকে দেখার অত সময় নেই আমার, এখনো অনেক দূর যাওয়া বাকি। গম্ভীর গলায় বলে উঠল মিসবা। এই নিষ্ঠুর রমণী তাকে বিরক্ত করতে বারণ করেছে। সে বিরক্ত করবে না, কিন্তু তাই বলেই নিজের প্রতি এই মেয়ের এত অবহেলা সহ্য হয় না মিসবার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেছন থেকে রায়হান বলে উঠল, সমস্যা নাই মিষ্টি পরি, মিসবাহকে পাঠিয়ে দিয়ে
আমরা তোমার ট্রিটমেন্ট করাবো। কি বলো জিহাদ? একদম ঠিক কথা ভাইয়া, কিন্তু আমার মনে হয় না স্যার সুরাকে ফেলে এক পাও কোথাও যেতে পারবে। সুরার চোখ ছলছল করে ওঠে। মিসবাহ এভাবে বলতে পারলো তাকে? আজ সকাল থেকে তার সাথে রূঢ় ব্যবহার মিসবার। হঠাৎ এমন করার কারণ যে কাল রাতের বলা তার তিক্ত কথা বুঝতে বাকি নেই সুরার। খরু কারো রূঢ় ব্যবহার, সে সেটারই যোগ্য। অনেক কষ্ট দিয়ে ফেলেছে সে এই কঠিন মানবকে, কিন্তু সে তো চায় মিসবার দূরে থাকুক তার থেকে। তাহলে বুকের মাঝে এই অসহনীয় ব্যথা কিসের? তবু অভিমানের পাল্লা বুঝি আরো ভারী হলো সুরার। হঠাৎ এক হাত দিয়ে মুখ চেপে ধরল সুরা, অন্য হাত রাখলো মিসবার হাতের উপর। সুরার স্পর্শে শরীর বুঝি শিরশির করে উঠল মিসবার। কম্পন সৃষ্টি হলো মনে। পাশে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকাতেই থমকে গেল সে। গাড়ি ব্রেক করলো দ্রুত। গাড়ি থামতেই সুরা হুড়মুড়িয়ে নেমে যায়। কি হলো কারো বোধগম্য হলো না। রাত্রি দ্বিতীয় প্রহর। মাইক্রো গাড়িটি চলছে আপন গতিতে। গাড়িটি লোকালয় থেকে গ্রামের সরুপথ ধরেছে কিয়ৎপূর্বে। গাড়িতে সবাই ঘুমের রাজ্যে পাড়ি জমিয়েছে মিনিট কয়েক। শুধু ঘুম নেই মিসবার চোখে, চিন্তা এসব ঘেমে উঠেছে সে। এসি গাড়িতেও বিন্দু বিন্দু ঘাম ললাটে দৃশ্যমান। শুভ্র মুখশ্রীতে মুক্ত কণার মতো জলজল করছে সেগুলো। মিসবা আর চোখে তাকালো তার বুকে লেপটে ঘুমিয়ে থাকা রমণীর দিকে। একটু আগেও ছটফট করছিল মেয়েটা, কিন্তু এখন বিড়াল ছানার মতো গুটিসুটি মেরে লেপটে আছে তার বুকে। মিসবা এক হাত দিয়ে আগলে নিল এই নিষ্ঠুর রমণীকে। অন্য হাতে ড্রাইভ করছে সে অতি দক্ষতার সাথে। সুরা যখন গাড়ি থেকে হুড়মুড়িয়ে নেমে পড়ে তখন মিসবা সহ সবাই গাড়ি থেকে নামে। সুরার বমি করে বেহাল দশা। দিয়া গিয়ে আগলে ধরে তাকে। রাস্তার পাশেই বসে পড়ে সুরা। বন্ধুরা সহ রায়হানও বিচলিত হয়ে পড়ে সুরার অবস্থা দেখে। শুধু শক্ত হয়ে থাকে মিসবা, তার মুখের কোনো পরিবর্তন হয় না। সে গাড়ি থেকে পানির বোতল বের করে সুরাকে খাইয়ে দেয়, চোখে মুখে পানির ছাপটা দেয়। মিসবা বুঝতে বাকি নেই সুরা দূরের জার্নি করতে পারে না। পিরোজপুর পৌঁছাতে 3 ঘন্টা লাগলেও লোকালয় থেকে গ্রামে পৌঁছাতে আরও ঘন্টা 2 লাগবে। মিসবা শান্ত স্বরে দিয়াকে উদ্দেশ্য করে বলল, দিয়া, ওকে পেছনের সিটে নিয়ে বসো, আমি মেডিসিন দিচ্ছি, ওকে খাইয়ে দাও। সুরা ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, না না না, আমি পেছনে বসবো না। সবাই সুরার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে। সবাই কিভাবে তাকাতে দেখে ভরকে যায় সুরা। নিজের হয়ে কিছু বোঝানোর ভঙ্গিতে মিনমিন করে বলে, পেছনের সিটে বসলে আরো গা গোলাবে, তাই সামনে বসতে চাইছি, অন্য কিছু না। জিহাদ কৌতুক স্বরে বলে, আমরা কখন বললাম অন্য কিছু? সুরা কি বলবে বুঝতেই পারল না। সে কেন পেছনে বসবে না বললো তাও বোধগম্য হলো না সুরার। মিসবার থেকে 1 ইঞ্চি সমান দূরত্ব তার সহ্য হবে না। সে ঢের বুঝেছে এই লোক যে দূরত্ব বজায় রেখেও সুরার অতি নিকটে তাও জানা আছে সুরার। মিসবা বরাবরই গম্ভীর প্রকৃতির শান্ত স্বভাবের মানুষ, কঠিন লৌহ মানবও বটে। এর আগেও কম অবহেলা করেনি সে মিসবাকে, কিন্তু সবার ক্ষেত্রে কঠোর মানব হলেও তার ক্ষেত্রে নমনীয় প্রেমিক পুরুষ সে। বারংবার মিসবাকে আঘাত করতে গিয়ে ভেতরে ভেতরে নিজে ক্ষতবিক্ষত হয় সুরা। তবু কেন এই প্রেমিক পুরুষ বোঝে না? বরাবরের মতোই তার সামনে আকাশসম প্রণয় নিয়ে হাজির হয় সে। সুরা দীর্ঘশ্বাস ফেলে। মিসবা গভীর চোখে সুরার মুখশ্রী পর্যবেক্ষণ করে গাড়িতে গিয়ে বসে। এই মেয়ের মনের অব্যক্ত কথা বুঝতে না পারলেই বুঝি ভালো হতো তার। সব বুঝতে পেরেও অসহনীয় যন্ত্রণা সহ্য করতে হতো না তাকে। দিয়া সুরাকে গাড়িতে বসিয়ে নিজেও উঠে বসে। একে একে সবাই উঠে বসলে গাড়ি স্টার্ট দেয় মিসবা। সুরার অগোচরে ঘুমের ওষুধ খাইয়ে দেয় মিসবা। ঘুমালে হয়তো মেয়েটার কষ্ট কম হবে। সুরা একসময় ঘুমিয়ে গেলে মিসবা মেয়েটাকে নিজের বুকে আগলে নেয়। অশান্ত হৃদয় মুহূর্তেই শান্ত হয়ে যায় প্রেমিক পুরুষের। মিসবা তাকালো ঘুমন্ত প্রেয়সীর মুখশ্রীতে, কিন্তু বুকে লেপ্টে থাকায় ঘুমন্ত প্রেয়সীকে দেখার সৌভাগ্য হলো না তার। মিসবা মুচকি এসে অস্ফুট স্বরে বলল, আমার বুকের আকাশের ব্যক্তিগত চন্দ্রবতী সে, কিন্তু সেই চন্দ্রের জ্যোৎস্না সারা অঙ্গে মাখার অধিকার আমার নেই। সামান্য অবহেলা যার সহ্য হয় না, সে কি করে পারে অন্যকে অবহেলায় ক্ষতবিক্ষত করতে? বুক কেন কেঁপে ওঠে না তার? ইলশেগুড়ি বৃষ্টিতে মুখরিত মেদিনী। হিমশীতল আবহাওয়ায় কাটা দিয়ে উঠছে শরীরের প্রত্যেকটা লোমকূপ। তবুও বৃষ্টি প্রেমী মানুষগুলো বসে হাতে গরম ধোয়া ওঠা চায়ের কাপ নিয়ে উপভোগ করে প্রকৃতির মনোমুগ্ধকর রূপ।
শিকদা বাড়িতে আজ রমরমা পরিবেশ। বাড়ির দুই গিন্নি আর কাজের মেয়েগুলো কোমরে শাড়ির আঁচল গুঁজে লেগে পড়েছে দুপুরের রন্ধন ক্রিয়ায়। পুরনো জমিদার বাড়ি আজ বুঝি প্রাণ ফিরে পেয়েছে। মানুষশূন্য এই বাড়িতে শুধু মোজাম্মেল শিকদা আর তার এক ভৃত্য বাবুল থাকে। 2 তলা বাড়ির অনেক বছরের পুরনো। জমিদারদের বংশবিচার সুবাদে এখনও মজবুত বাড়ির প্রত্যেকটা ইট পিলার। ঝিরে ঝিরে অনিলে শিরশির করে উঠল সুরার কায়া। জানালার কপাট খুলে রাখা একটা আরেকটার সাথে বিকট শব্দে বাড়ি খাচ্ছে। ঘুমের ঘুরে নিজেকে গুটিয়ে নিল রমণী। পিটপিট করে চোখ খুলে তাকালো বচত শব্দের উৎসের দিকে। ইলশেগুড়ির বৃষ্টিতে হিমশীতল অনিল চারপাশে বিদ্যমান। ঘরের চারপাশে একবার চোখ পুড়িয়ে তাকালো দেয়াল ঘড়ির দিকে। ঘড়ি কাটা জানান দিচ্ছে সে অনেক আগে 12টার ঘর পেরিয়ে গেছে। হুড়মুড়িয়ে বিছানা ছাড়ল সুরা। কাল রাতে কখন এই ঘরে আসলো আর এতক্ষণ কেনই বা ঘুমালো সে কিছুই বোধগম্য হচ্ছে না তার। ফ্রেশ হওয়া প্রয়োজন, কিন্তু রুমের কোথাও ওয়াশরুম নেই। পুরনো বাড়ি হওয়ায় ফ্রেশ হওয়ার জন্য কলপার আছে হয়তো। সে যে গ্রামে তার দাদার বাড়িতে আছে ঠের বুঝেছে। রুম থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নেমে আসলো সুরা। পুরো বাড়ি ফাঁকা, সবাই কোথায় গেছে? হঠাৎ কিছু মানুষের হাসির শব্দ কর্ণপাত হতেই শব্দের উৎস অনুসরণ করে এক কোণার ঘরের দিকে গেল সুরা। রান্নাবান্না চলছে এখানে। রসুই ঘর দেখে যে কেউ বলবে এটা জমিদার বাড়ির গিন্নিদের ব্যক্তিগত জায়গা, বেশ বড়। সুরা দরজার সামনে দাঁড়িয়ে সবাইকে দেখছে। মুন্থা শিকদার রান্না করতেছেন আর নিহারিকা শিকদার সাহায্য করছে। দিয়া, মীরা, মেহের আর বকুল টুকটাক সাহায্য করছে, কম গল্প করছে বেশি। সবাই কাজের ফাঁকে ফাঁকে কথা বলছে। মা আর মীরাকে হাসি মুখে কথা বলতে দেখে মুখে হাসি ফুটে উঠল সুরার। ক্ষীণ স্বরে শুধায়, আম্মাজান। সবাই দরজার দিকে তাকালো। সুরাকে দাঁড়িয়ে থাকতে দেখে হাসি মুখে মুন্তাহা শিকদার বলে, দরজায় দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়। সুরা ভিতরে গেলে নিহারিকা শিকদার এগিয়ে এসে বুকে আগলে নেয় একমাত্র মেয়েকে। মায়ের বুকটা এতক্ষণ মরুভূমির মতো খাখা করলেও এখন বুঝি এক পশলা বৃষ্টিতে সিক্তগুলো তনুমন। মায়ের শরীরের গন্ধেও বুঝি শান্তি আছে। এই শান্তি কি পৃথিবীর কোনো কিছুর পরিবর্তে পাওয়া সম্ভব? কখনো না। মায়ের মতো আপন কে আছে এই ধরনের বুকে? আখিজোড়ায় ভিজে উঠল মামের। কতদিন পরেই নিজের নারীছেড়া সন্তানকে বুকে নিতে পারছেন তিনি। বুক থেকে সরিয়ে মেয়ের ললাটে স্নেহের পরশ এঁকে দিলেন নিহারিকা শিকদার। বললেন, আমার সুর, আমার মা, কেমন আছিস মা? আলহামদুলিল্লাহ আম্মাজান। তুমি কেমন আছো? এখানে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? একসাথে আর কত প্রশ্ন করবি? মাকে পেয়ে আরেক মাকে ভুলে গেলি? ভুলবেই তো, আমি তো আর নিজের মা না। মামের আবেগ মিশ্রিত কথোপকথন মাঝপথে থামে। মুন্তাহা শিকদার মন খারাপের মেকি ভান করে বলে উঠলেন। মুন্তাহা শিকদারের কথায় মুচকি হাসল উপস্থিত সবাই। সুরা এগিয়ে গিয়ে জড়িয়ে ধরল মুন্তাহা শিকদারকে। আহ্লাদি স্বরে বলল, আমি কি আমার বড় আম্মুকে ভুলতে পারি? আমার বড় আম্মু তো বেস্ট। আর মা আবার নিজের পরের হয় নাকি? মা তো মাই হয়। তুমি কি জানো, তোমাকে আর আম্মাজানকে জড়িয়ে ধরে আমি যে শান্তি পাই, সেই শান্তি পৃথিবীর কোথাও নেই। সুরার মুখে বড় আম্মুর সম্বোধন শুনে মুন্তাহা শিকদারের চোখ ছলছল করে ওঠে। এই মেয়ে আস্তে আস্তে সবাইকে আপন করে নিচ্ছে দেখে প্রশান্তি অনুভব করলেন তিনি। ছলছল চোখে হাসলেন। তিনি মনে প্রাণে দোয়া করেন একদিন এভাবেই যেন তার ছেলেটাকেও আপন করে নেয় সে। স্বাভাবিক হয়ে বলেন, হয়েছে হয়েছে, আর পটাতে হবে না আমাকে। আমার ছেলে মেয়ে সবাই আমার কাছে এক একটা কোহিনূর। এই বলে তিনি সুরার ললাটে স্নেহের পরশ এঁকে দিলেন। মাথায় হাত বুলিয়ে বুকে আগলে নিলেন। সুরা কৌতুক স্বরে বলল, পটে গেছো বলছো? মুন্তাহা শিকদার মুচকে এসে বলল, গেছি। ইস, বড় আম্মু, আমি ছেলে হলে বিয়ে করে নিতাম তোমাকে। আজকাল মেয়ে পটানো কিন্তু খুব মুশকিল। পটে যাওয়া মেয়ে হাতছাড়া করতাম না। মুন্তাহা শিকদার সুরার দিকে কপট রাগ দেখিয়ে চোখ রাঙানি দিলেন। সুরা হেসে উঠল, প্রাণ খোলা হাসি। সুরাকে হাসতে দেখে নিহারিকা শিকদার আর মীরা ছলছল চোখে সুরার হাস্যজ্জ্বল মুখশ্রীর দিকে তাকিয়ে আছে। মেয়েটাকে হাসতে দেখে মায়ের মন মুহূর্তে সুখে ভরে গেল কানায় কানায়। মেহের, দিয়া আর বকুল খিলখিলিয়ে হাসছে। লহমায় জমিদার রসাই করে হাসির পশরা বসলো যেন। মেহের লাফিয়ে লাফিয়ে এগিয়ে আসলেও সুরার কাছে হাত ধরে গদগদ হয়ে বলল,
সুরা আপু, তুমি এতক্ষণ ঘুমিয়েছিলে তাই বাইরে যেতে পারিনি আমরা। চলো না বাইরে থেকে একটু ঘুরে আসি। এখন বাইরে তো বৃষ্টি হচ্ছে। ধুর, ইলশেগুড়ির বৃষ্টিতে কেউ ভেজে নাকি? চল বাইরে যাই। ছেলেরা সবাই বাড়ির পেছনে পুকুরের দিকে গেছে গোসল করতে, চল আমরাও যাই। সুরার চোখ চকচক করে ওঠে, বলে, সত্যি পুকুর আছে এখানে? আমার খুব মজা লাগে সাঁতার কাটতে। পরক্ষণে কি ভেবে আবারও বলে, আমি এখনো ফ্রেশ হইনি দিউ। গোসলখানা কোথায়? আমি ফ্রেশ হব। আপুমনি, পুকুর পাড়ে ফ্রেশ হয়ে নাও তুমি, চলো, খুব মজা হবে। সুরা একটু থেমে বলে, কিন্তু ছেলেরা গোসল করলে আমরা কিভাবে সেখানে গোসল করব? ওদের সবাইকে তুলে দিয়ে আমরা নামবো। এখন চল তো। আগে যেমন তুই আর আমি সাঁতার প্রতিযোগিতা করতাম, আজকেও করব। তুই জিতলে আমার লাল শাড়িটা তোর। তোর মনে আছে তো শাড়িটার কথা? মনে থাকবে না আবার? ওই শাড়িটা আমার সবচেয়ে পছন্দের শাড়ি। সাঁতার কেটে আমি কখনো জিততে পেরেছি নাকি তোমার সাথে? তুমি তো দিতে চেয়েছিলে শাড়িটা, কিন্তু আমি জিতলেই নিব, দেখো। আজ তুই জিতে যাবি সুর পাখি, আর আমি নিজের হাতে তোকে শাড়িটা পরিয়ে দিব। সুরা মীরার দিকে তাকালো। মীরা তার দিকে হাসি মুখে তাকিয়ে আছে। চোখাচোখি হয়ে গেল ওদের। সুরা দ্রুত চোখ সরিয়ে এদিক ওদিক তাকালো। মনের মধ্যে চাপা কিছু জল করে উঠল যেন। সুরাকে এমন করতে দেখে মনে মনে কষ্ট পেল মীরা। লহমায় চোখ ছলছল করে উঠে ওর। নিহারিকা শিকদার সবটাই খেয়াল করলেন। দীর্ঘশ্বাস গোপনে ফেলে কাজে মন দিলেন তিনি। সুরা আর মীরা সম্পর্কে ননদভাবী হলেও ওদের দেখে কখনো মনে হয়নি সেটা। সবসময় মনে হয়েছে আপন দুই বোন। বড় বোন ছোট বোনকে যেভাবে আগলে রাখে, ঠিক সেইভাবে আগলে রাখত মীরা সুরাকে। সুরাও ছিল মীরা বলতে পাগল। কত পাগলামি করতো দুজনে। কিন্তু এখন সুরা মীরার থেকে দূরে সরে গেছে। অপরাধবোধ মেয়েটাকে কুড়ে কুড়ে খাচ্ছে। মেয়েটা যে বড্ড অবুঝ। বর্ষার হিমশীতল বাতাসে অজানা ফুলের মন মাতানো ঘ্রাণে মুখরিত চারপাশ। ইলশিকুড়ি বৃষ্টি ইতিমধ্যেই ছুটি নিয়েছে। ঠান্ডা বাতাসে শিরশির করে উঠছে তনুমন। জমিদার বাড়ির অন্দরমহল থেকে বেরিয়ে পড়েছে মাছ সুন্দরী রমণী। গন্তব্য জমিদার বাড়ির পেছন পাশের পুকুর। অজান্তে সুরার মন মস্তিষ্ক আজ বেশ ফুরফুরে লাগছে। মন ভালো থাকায় আশেপাশে সবকিছুই ভালো লাগছে তার। কাদায় হাঁটতেও মজা লাগছে এখন। রিয়া, মীরা আর বকুল সামনে হাঁটছে, সুরা আর মেহের পেছনে। মেহের কাদায় পড়ে যাওয়ার ভয়ে সুরার হাত শক্ত করে ধরে রেখেছে বিধায় মেহেরের মতো সুরাকেও গুটি গুটি পায়ে হাঁটা লাগছে। সুরার শৈশবের স্মৃতি মনে পড়ছে। সামান্য বৃষ্টি হলেই তাকে বাড়িতে রাখতে পারত না কেউ। কাক ভেজা হয়ে যখন বাড়ি ফিরত তখন নিহারিকা শিকদারের কাছে কত বকা খেতে হতো তার হিসেব নেই। বৃষ্টি হলেই পুকুরে নেমে সাঁতার কাটত সে। আগে একটু হ্যাংলা পাতলা থাকায় ধূপধাপ পড়েও যেত কাদায় পা পিছলে। সেসব স্মৃতি মনে পড়ায় হানমুনি হেসে উঠল সুরা। মেয়ের মাথা তুলে তাকালো সুরার দিকে। হঠাৎ হাসির কারণ বোধগম্য হলো না কিশোরীর। মুহূর্তে এক অভাবনীয় কাজ করে বসে সুরা। এক লাফ দিয়ে কাদায় নিজের পা মাখামাখি করে নেয়। মেহের চেঁচিয়ে ওঠে। হাতে টান পড়ায় মেহের সহ সুরা ধপাস করে পড়ে যায়। কাদায় দুজনের গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। আহ মা গো, মরে গেলাম। আমার বুঝি আর বিয়ে করা হলো না। মেহের কাদায় পড়ে কাদা মুখ করে বলল। মেহের চিৎকারে মীরা, দিয়া আর বকুল পেছনে তাকায়। চোখ কপালে উঠে যাওয়ার মতো অবস্থা ওদের। সুরা আর মেহের কাদায় পড়ে আছে, সারা শরীরে কাদা মাখামাখি। মেহের কাদা মুখ করে থাকলেও সুরা হাসছে। দেখে মনে হচ্ছে পড়ে গিয়ে সে বেশ মজা পেয়েছে। দিয়া আর বকুল ওদের তোলার জন্য হাত বাড়ালেই সুরা ওদেরকেও টান দিয়ে কাদায় ফেলে দেয়। ওদের ফেলে শব্দ করে হেসে উঠে সুরা। মীরার মাথায় হাত। এই মেয়ে আবারও দুষ্টুমি শুরু করেছে। তবে বেশ লাগছে প্রাণোচ্ছল সুরাকে তার। হাসি ফুটে উঠলেও মীরার মুখশ্রীতে। মুহূর্তে হাসিতে ফেটে পড়ল পাঁচ রমণী। জমিদার বাড়ির পেছন সাইডের বড় পুকুরে গোসল করছে সুদর্শন কিছু যুবক। পুকুরটা জমিদার বাড়ির নিজস্ব পুকুর। মিসবা, নুহাস, শিহাব, রাফি, জিহাদ সকলে সাঁতার কাটছে। অলরেডি 2 বার সাঁতার কাটার প্রতিযোগিতা গোহারান হেরে গেছে তারা মিসবার কাছে। জিহাদ আফসোসে সুরে বলল, না, জীবন যৌবন সার্থক আর হলো না। সামান্য সাঁতার কাটায় হেরে গেলাম, এর জন্য বাবা বলে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। জিহাদ ফোঁস করে শ্বাস ফেলে ঠোঁট উঠে আবারও বলে, কিন্তু বুঝলাম না, বাবা কিভাবে বুঝলো আমাকে দিয়ে কিছু হবে না?
বিয়ে দিয়ে দেখুক, 1 মাসের মধ্যে দাদা ডাক শুনিয়ে ছাড়বো। প্রমাণ করে দিব আমাকে দিয়ে কিছু হবে কিনা। বাবার কথায় বহুত কষ্ট পাইছি ভাই। শব্দ করে হেসে উঠল সবাই। হাসি থামিয়ে রাফি বলল, স্যার যে এত ভালো সাঁতার কাটতে পারে জানতাম না ভাই। সত্যি ভাইয়া, আপনি শহরে থেকে এত ভালো সাঁতার কিভাবে কাটতে শিখলেন? মিসবাহ ক্ষীণ হেসে বলে, প্রথমত আপনি বলা বাদ দে, বড় ভাই হই আমি তোর। আমাদের সম্মানিত বাবাগণ মেলায় হারিয়ে গিয়েছিল বলেই আমরা ভাই হয়েও এত দূরে দূরে থেকেছি। একটু থেমে বলে, যাই হোক, সাঁতার দাদু শিখিয়েছে। তোমাদের ক্ষমতা নেই সাঁতার কাটায় আমাকে হারানো। আমি শুধু একজনের কাছে হেরে যেতে চাই, আমৃত্যু আমরণ। চাও নাকি হারে? বসে আছো ভাই? মিসবাহ পাকা হেসে বলে, হেরে গেছি তো অনেক আগেই তার চোখের মায়ায়। সব কিছুতে জিতে গেল সে, হেরে গেলাম আমি। পুরস্কার হিসেবে সে জিতে নিল গম্ভীর কঠোর লৌহ মানবেই মাখুর শিকদার মিসবাহকে, কিন্তু সেই পুরস্কার বুকে আগলে নিল না নিষ্ঠুর রমণী। সবাই তাকিয়ে আছে মিসবাহর দিকে। প্রত্যেকটা কথা যে মনের গভীরে থেকে বলা, কতটা ভালোবাসতে পারলে গম্ভীর এই মানুষটাও প্রেমিক পুরুষ হয়ে উঠে জানা নেই উপস্থিত কারোর। নুহাস বুঝতে পারছে না কি বলা উচিত তার। এখানে আসার পরে মাহমুদ শিকদার তাদের সবাইকে বলেছেন মিসবাহ সুরাকে ভালোবাসে। মিসবাহ আর সুরার বিয়ের প্রস্তাব দেন তিনি। মিসবাহকে অপছন্দ করবে এমন কেউ কি আছে? কেউ তার বোনটা, ছোট বোন আর বড় ভাইয়ের সম্পর্কে কথা বলায় জড়তা কাজ করে তার। পানিতে ডুব দিল নুহাস, উঠে গেল কয়েক সেকেন্ড থেকে। পাড়ের দিকে চোখ যেতেই চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম তার। বিস্মিত কণ্ঠে বলল,